যেই মহিলার নির্দেশে নিরীহ ছাত্রদের গুলি করে মেরে তাদের লাশ পুড়িয়ে ফেলা হয়, তাদের লাশ কেটে টুকরা টুকরা করে পানিতে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়, তাদের কি রাজনীতি করার অধিকার থাকে কিনা, অথবা তাদেরকে কি রাজনৈতিক দল হিসাবে গণ্য করা যায় কিনা, তাদেরকে কি সর্বোচ্চ বিচারের আওতায় আনা উচিত কিনা? আমরা ইনশাল্লাহ যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে এই যে এত হাজার হাজার হত্যাকাণ্ড করেছে সেটার জন্য আমরা তাকে সর্বোচ্চ শাস্তি না দিতে পারি, আমরা আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা জানেন যে কিভাবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থায় কে ধ্বংস করেছে, সেখানে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়ে লুটপাট করা হয়েছে। আপনারা হসপিটালে গেলে কি অবস্থা হয় আমরা দেখতে পাই, ডেঙ্গুর সিজনে গেলে দেখা যায় হসপিটালে বারান্দায় রোগীর শুয়ে রয়েছে, সেখানে জায়গা দেওয়া যাচ্ছে না। তো এই ধরনের স্বাস্থ্য ব্যবস্থা এটা একটা আদিম যুগের মতো অবস্থায় আমরা রয়েছি। এই স্বাস্থ্য ব্যবস্থা থেকে বের হয়ে এসে সকলের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য ইউনিভার্সাল হেলথ কেয়ার কভারেজের আদলে একটি হেলথ কার্ড অথবা স্বাস্থ্য কার্ড সকল নাগরিককে দেওয়া হবে, যাতে বাংলাদেশের সকল নাগরিক সম্পূর্ণ বিনামূল্যে সবচেয়ে ভালো যে চিকিৎসা সেবা সেটি তারা পেতে পারে, এবং সেটার জন্যে বাজেটের 5% বরাদ্দ রাখা হবে। আর রয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আপনারা জানেন যে একটা জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য তার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়াটাই যথেষ্ট। খুনি হাসিনা সেই কাজটি করেছে। পার্শ্ববর্তী রাষ্ট্রের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে, আমাদের পাঠ্যপুস্তক, আমাদের পাঠ্যক্রমকে বিকৃত করেছে, সেখানে মিথ্যা ইতিহাস ঢোকানো হয়েছে যাতে আমাদের জাতি মেধাশূন্য হয়ে যায় এবং আমরা যাতে তাদের প্রজা হয়ে আজীবন থাকতে হয় আমাদেরকে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণরূপে ঢেলে সাজানো হবে, এখানেও বাজেটের 5% বরাদ্দ দেওয়া হবে আমাদের শিক্ষার মান উন্নয়নের জন্য, শুধু কয়েকটা বিল্ডিং বানিয়ে দেখানোর জন্য না যে আমরা অনেক উন্নয়ন করেছি। শিক্ষার মান উন্নয়ন করা হবে, পাঠ্যপুস্তকের মান উন্নয়ন করা হবে, এবং আমরা যাতে যথেষ্ট সংখ্যক শিক্ষক গড়ে তুলতে পারি, কারণ শিক্ষকরাই তো আমাদের জাতিকে শিক্ষা দিয়ে আগামীতে এগিয়ে নিয়ে যাবে, রাষ্ট্র দরবারে আমাদেরকে একটা অবস্থান করে দিবে। সেই শিক্ষকদের যাতে আমরা প্রশিক্ষণ দিতে পারি, সেই খাতে এই অর্থগুলো ব্যয় করা হবে। আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান 5 তারিখে, যদিও সেদিন আমরা জেলে ছিলাম, আমরা অনেকে একসাথেই জেলে ছিলাম, পরবর্তীতে আমি ওনার ভাষণ শুনেছি। হাসিনা পালিয়ে যাওয়ার পরে ওনার যে প্রথম ভাষণটি উনি দিয়েছেন, সেখানে উনি একটি খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। উনি বলেছিলেন, বিজয়ীদের হাতে যদি পরাজিতরা নিরাপদ থাকে, সেই বিজয় আরও মহিমান্বিত হয়। অর্থাৎ উনি প্রথম দিনেই শান্তির বার্তা দিয়েছেন এবং সকলকে সংযত থাকার, দেশবাসীকে সংযত থেকে আমাদের যে রাষ্ট্র সেটিকে রক্ষা করার বার্তা তিনি সেদিনই দিয়ে দিয়েছিলেন। এবং পরবর্তীতে আপনারা দেখেছেন, যখন বাংলাদেশে কোনো পুলিশ প্রশাসন ছিল না, টানা 2 সপ্তাহ 1 মাস কোনো পুলিশ ছিল না, থানা পুলিশ বলতে কিছু ছিল না, সেখানে কিন্তু পালা করে আমাদের যে বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন এবং বিএনপির নেতাকর্মীরা, আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে আমরা শহরকে পাহারা দিয়েছি, দেশকে পাহারা দিয়েছি, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেছি। অথচ আজকে একটি বিশেষ দল তারা পরিকল্পিতভাবে আমাদেরকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে চাঁদাবাজ বলার চেষ্টা করছে, আমাদেরকে বিভিন্ন ধরনের অপবাদ দেওয়ার চেষ্টা করছে। এটা অস্বীকার করার উপায় নাই যে পৃথিবীর সবখানেই কিছু দুষ্ট প্রকৃতির লোক রয়েছে। বাংলাদেশের ভিতরেও অনেক ব্যক্তিরা রয়েছে যারা কিছুটা দুষ্ট প্রকৃতির এবং যারা আপনাদের কিছুটা অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। তো আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, একটি বিশাল বৃহৎ দল। আমি বলি এটা একটা মহাসাগর। তো এখানে কিছু 2-4 জন লোকের জন্য পুরো দলকে যে একটা মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা প্রচারণার মাধ্যমে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করার যে অপচেষ্টা, 5 তারিখের পরে আমাদেরই সাথে যারা লড়াই সংগ্রাম করেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, তারাই আবার এখন আমাদেরকে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। এই প্রবণতাটা আমরা লক্ষ্য করছি। মানে তারা নিলে হাদিয়া আর অন্য কেউ নিলে চাঁদা, এই ধরনের একটা বিষয় চলে আসছে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, তাদের উদ্দেশ্য, তাদের লক্ষ্য, তারা এখন নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে। এটার মাধ্যমে তারা মনে করছে যে তারা
বিএনপির জনপ্রিয়তাকে ধস নামাতে পারবে এবং আমাদের আসন সংখ্যা এবং আমাদের ভোট কমাতে পারবে। আমি আপনাদের মাধ্যমে আজকে সুনির্দিষ্ট এবং স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদেরকেও সংযত থাকতে হবে, আমাদেরকেও এমন কোনো কাজ করা যাবে না যেটাকে 10 গুণ ফুলিয়ে ফাঁপিয়ে সেটাকে অপপ্রচারে কাজে লাগানো যায়। আবার পাশাপাশি আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার করা হচ্ছে সেই জিনিসটা আমাদেরকে জোরালো ভাষায় বলতে হবে, জোরালো গলায় বলতে হবে। বাংলাদেশের ইতিহাসে কোন দল রয়েছে যেখানে সর্বোচ্চ পর্যায় থেকে আমাদের নির্দেশ দিয়ে প্রায় 2000-এর মতো নেতাকর্মীকে শোকজ করা হয়েছে, বরখাস্ত করা হয়েছে, দল থেকে বহিষ্কার করা হয়েছে, দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী থেকে একেবারে তৃণমূলের নেতাকর্মীটাও বাদ যায় না। যখনই যেই অভিযোগ এসেছে তখনই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এই 31 দফাকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে এবং এই 4টি শ্রেণীর অধীনে 31 দফাকে প্রণয়ন করা হয়েছে। এই 4টি শ্রেণী হচ্ছে: প্রথম, সাংবিধানিক সংস্কার; দ্বিতীয়, প্রশাসনিক সংস্কার; তৃতীয়, জনকল্যাণ বিষয়ক সংস্কার; চতুর্থ, অর্থনৈতিক ও বাণিজ্য বিষয়ক সংস্কার। আমি এবার আপনাদের মাঝে আমাদের যে 31 দফা রয়েছে সেটি আপনাদের সামনে উপস্থাপন করব। দফা 1, জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। দফা 2, সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্তা তথা রেইনবো নেশন ও জাতীয় সমন্বয় কমিশন তথা ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। দফা 3, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন করা হবে। দফা 4, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠা করা হবে। দফা 5, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনূর্ধ্ব পরপর 2 মেয়াদ নির্ধারণ করা হবে। দফা 6, বিভিন্ন বিষয়ে জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা সম্পন্ন বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে আইনসভার উচ্চকক্ষের প্রবর্তন করা হবে। দফা 7, সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করা হবে। দফা 8, নির্বাচন কমিশন ও নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং সংশ্লিষ্ট আইন ও বিধি সংশোধন করা হবে। দফা 9, স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন ও শক্তিশালীকরণ করা হবে। দফা 10, বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য জুডিশিয়াল কমিশন গঠন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হবে। দফা 11, গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা হবে। দফা 12, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ করা হবে। দফা 13, দুর্নীতি প্রতিরোধে দৃশ্যমান কার্যকর ব্যবস্থা গ্রহণ ও ন্যায়পাল নিয়োগ করা হবে। দফা 14, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে। দফা 15, আত্মনির্ভরশীল জাতীয় অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। দফা 16, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিশ্চয়তা প্রদান করা হবে। দফা 17, মুদ্রাস্ফীতি ও দ্রব্যমূল্যের হ্রাস বৃদ্ধির আলোকে শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে। দফা 18, প্রাকৃতিক সম্পদ আহরণ এবং নবায়নযোগ্য ও মিশ্র জ্বালানি ব্যবহারে অগ্রাধিকার দিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাত আধুনিকায়ন করা হবে। দফা 19, জাতীয় স্বার্থের অগ্রাধিকার নিশ্চিত করে বৈদেশিক সম্পর্ক উন্নয়ন করা হবে। দফা 20, প্রতিরক্ষা বাহিনীর অধিকতর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধি এবং সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হবে। দফা 21, প্রশাসন ও সেবা বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলি স্বশাসিত ও ক্ষমতাবান করা হবে। দফা 22, শহীদ মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হবে। দফা 23, কর্মসংস্থানকে অগ্রাধিকার দিয়ে আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন ও বেকার ভাতা প্রবর্তন করা হবে। দফা 24, নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে। দফা 25,
চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা হবে। দফা ২৬, সবার জন্য স্বাস্থ্য এবং সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা কার্যকর করা হবে। প্রাথমিক ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত নারী ও পুরুষ পল্লী স্বাস্থ্যকর্মীর ব্যবস্থা করা এবং সংক্রামক ও অসংক্রামক রোগের চিকিৎসা শিক্ষা ও গবেষণা নিশ্চিত করা হবে। দফা ২৭, কৃষকের উৎপাদন ও বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হবে। দফা ২৮, সড়ক, রেল, নৌপথের আধুনিকায়ন ও বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে। দফা ২৯, জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কার্যকর পদক্ষেপ এবং নদী শাসন ও খাল খননের উদ্যোগ গ্রহণ করা হবে। দফা ৩০, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তির উন্নয়ন ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে। দফা ৩১, যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, এই ছিল আমাদের ৩১ দফা। আমি ৩১ দফার সব কয়টি দফা আজকে আপনাদের মাঝে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে বিশ্লেষণ করতে পারবো না, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ দফা যেগুলা আমাদের জানা বোঝা দরকার একজন রাজনৈতিক দলের কর্মী হিসেবে, সেগুলা আপনাদের মাঝে সংক্ষিপ্তে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা সকলেই জানেন যে বর্তমান সরকার তারা কয়েকটি কমিশন গঠন করেছে এবং ৬টি কমিশন গঠন করেছে, পরবর্তীতে 2টি নতুন কমিশন করে মোট 8টি কমিশন গঠন করে, যারা এখন একটি সুপারিশমালা দিয়েছে। সেটি আলোকে রাজনৈতিক দলগুলোর মাঝে এখন আলাপ আলোচনা হবে এবং পরবর্তীতে সেগুলা একটা ঐক্যমতের ভিত্তিতে সেগুলোকে বাস্তবায়ন করা হবে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান আজ থেকে আরও 2.5 বছর আগেই তিনি রাষ্ট্র মেরামত এবং সংস্কারের দফাগুলা তিনি জাতির সামনে উপস্থাপন করেছিলেন। আজকে আমরা লক্ষ্য করছি যে এই সংস্কার বলে একটি বিশেষ জনগোষ্ঠী তারা নির্বাচনকে আড়াল করে সংস্কারের দিকে আগে মনোযোগ দিয়ে সংস্কারকে প্রাধান্য দিতে চাচ্ছে। সেটিকে আমরা মনে করছি একটি দূরভিসন্ধিমূলক এবং ষড়যন্ত্রমূলক। আমাদের নেতা আরও বহু আগে যে সংস্কারের এবং যে দফাগুলো দিয়েছে হুবহু সেখান থেকে কিন্তু সংস্কার কমিশনের নামগুলো নিয়ে এই বর্তমান সরকার সংস্কার কমিশন গঠন করেছে। আমাদের দফা 1-এ বলা হচ্ছে যে একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে, যারা নিরপেক্ষভাবে বিগত খুনি স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকার এই সংবিধানে যে সকল অপ্রয়োজনীয় এবং অযৌক্তিক এবং তাদের দলীয় বিষয়গুলো সেখানে প্রবেশ করিয়েছিল, সেখানে জাতির পিতা কনসেপ্ট প্রবেশ করানো হয়েছিল, সেখানে বাধ্যতামূলক শেখ মুজিবের ছবি ঝোলানোর একটা বিধি, এই ধরনের অযৌক্তিক বিধি প্রণয়ন করা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জোরপূর্বক বাতিল করা হয়েছিল। এই ধরনের যে সংবিধানকে কাটাছেঁড়া করে রাষ্ট্রকে সম্পূর্ণরূপে একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলোকে শোধরানোর জন্য সংশোধন করার জন্য একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করা হবে। যেই কমিশন সুনির্দিষ্ট সুপারিশমালা সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেটি আগামী নির্বাচিত সংসদে পেশ করবে, সেটিকে পাশ করানোর জন্য। সেটি আমাদের মূলত সংবিধানের বিষয়টি নিয়ে আমি যে কথাগুলো বলা হয়েছিল। প্রিয় নেতৃবৃন্দ, আমি এবার বিচার বিভাগের বিষয়ে একটু সংক্ষিপ্তে বলতে চাই। আপনারা জানেন যে খুনি হাসিনা বিচার বিভাগকে সম্পূর্ণ দলীয়করণ করেছে, তার পকেটে ভরে নিয়েছে এবং যখন প্রয়োজন হয়েছে প্রধান বিচারপতিকে সে লাথি মেরে প্লেনে উঠিয়ে দিয়ে দেশ থেকে বিতাড়িত করেছে। এরকম গুন্ডামি মাস্তানি করে সে রাষ্ট্র পরিচালনা করেছে। একটা রাষ্ট্রের তখনই সফল হবে যখন রাষ্ট্রের যে স্তম্ভ রয়েছে সেগুলোর মধ্যে একটা ক্ষমতার ভারসাম্য থাকবে। সেটি আমাদের দফার মূল উদ্দেশ্যে বলা হচ্ছে যে বিচার বিভাগ, আইনসভা অর্থাৎ আমাদের নির্বাচিত সংসদ এবং প্রশাসন প্রত্যেকটি আলাদা আলাদা সত্তা, তারা কোনো দলীয় আচরণ করবে না।
রাষ্ট্রের জায়গায় থাকবে, জনগোষ্ঠীর জায়গায় থাকবে, এবং এই রাষ্ট্রের যে বিভিন্ন রাষ্ট্রযন্ত্র রয়েছে, প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, বিচার বিভাগ বলেন, তারা যার দায়িত্বটুকু সঠিকভাবে পালন করবে। সেখানে কোনো ধরনের দলীয় হস্তক্ষেপ আগামীতে করা হবে না। সেইটি যাতে না করা যায় সেজন্য প্রয়োজনীয় সংস্কার এবং সুপারিশমালা দেয়া হবে, সেটি সংসদে পাশ করে সেটিকে আপনার সংস্কার করা হবে। প্রিয় নেতৃবৃন্দ, আমি আজকে আর সময় শেষ, তাই আর বিস্তারিত বলতে পারলাম না। আমি আপনাদের অনুরোধ জানাবো, আপনারা ভালো করে এটি পড়বেন এবং বিভিন্ন সময় অনেকেই বিশ্লেষণ করছেন। আমাদের অনেক নেতৃবৃন্দ এই ব্যাপারে অনেক কর্মশালা রয়েছে, ইউটিউবে রয়েছে, আপনারা এগুলো দেখবেন, পড়বেন এবং জানবেন। সর্বশেষে নেতৃবৃন্দ, আমি আপনাদের কাছে একটা কথা প্রশ্ন রেখে যেতে চাই। যেই মহিলার নির্দেশে নিরীহ ছাত্রদের গুলি করে মেরে তাদের লাশ পুড়িয়ে ফেলা হয়, তাদের লাশ কেটে টুকরা টুকরা করে পানিতে পুকুরে ভাসিয়ে দেওয়া হয়, তাদের কি রাজনীতি করার অধিকার থাকে কিনা, অথবা তাদেরকে কি রাজনৈতিক দল হিসাবে গণ্য করা যায় কিনা, তাদেরকে কি সর্বোচ্চ বিচারের আওতায় আনা উচিত কিনা? আমরা ইনশাল্লাহ যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে বাংলাদেশের মাটিতে এনে এই যে এত হাজার হাজার হত্যাকাণ্ড করেছে সেটার জন্য আমরা তাকে সর্বোচ্চ শাস্তি না দিতে পারি, আমরা আমাদের আন্দোলন, আমাদের সংগ্রাম চালিয়ে যাব ইনশাল্লাহ। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। খোদাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম সবাই।